নবম দশম শ্রেণী বিজ্ঞান অধ্যায় 3 পৃষ্ঠা নাম্বার 77। আচ্ছা, গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম আমাদের হৃৎপিণ্ডের গঠন পড়িয়েছিলাম, তারপরে হৃৎপিণ্ডের কাজগুলো পড়িয়েছিলাম। আজকে আমাদের ক্লাস আমরা পড়াবো হার্টবিট বা পালস রেট গণনা করার পদ্ধতি। তোমাদেরকে গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম পালস রেটটা কি। আজকে আমাদেরকে সেটা সম্পর্কে আলোচনা করতে হবে। দেখো, রোগীর হাতের কবজিতে, দেখো এখান থেকে দেখো, রোগীর হাতের কবজি কোনটা? এই যে এখানে দেখো, ডাক্তার একটা হাত দিয়ে দিয়েছে, এই যে কবজি। রোগীর হাতের কবজিতে হাতের 3 আঙ্গুল, যেমন অনামিকা, মধ্যমা এবং তর্জনী। অনামিকা কোনটা? আমাদের এই আঙ্গুলটা, হাতের এই আঙ্গুলটা হচ্ছে তর্জনী। এই আঙ্গুলটা কি? তর্জনী। তারপরে মাঝখানের এই আঙ্গুলটা হচ্ছে মধ্যমা, অনামিকা, যেটা হচ্ছে আমরা রিং ফিঙ্গার যেটাকে বলি, ঠিক আছে, অনামিকা। এই 3টা, অর্থাৎ আমরা এই যে এভাবে করে হাত দিয়ে তর্জনী দিয়ে চাপ দিলে হৃদস্পন্দন প্রতি মিনিটে কতবার হয় তা অনুভব করা যায়। এখন আমরা গত ক্লাসে পড়েছিলাম যে প্রতি মিনিটে 60 থেকে 100 বার যদি হার্ট সাউন্ড হয়, হৃদস্পন্দন হয়, তাহলে সেটাকে আমরা স্বাভাবিক বলে থাকি। দেখো, এখানে বলেছে হাতের 3 আঙ্গুল এমনভাবে রাখতে হবে যেন তর্জনী থাকে হৃৎপিণ্ডের দিকে, মধ্যমা মাঝখানে এবং অনামিকা হাতের আঙ্গুলের দিকে। একটু এই জায়গাটা খেয়াল করো, এখানে যেভাবে দেখিয়েছে ঠিক সেভাবে। মধ্যমা আঙ্গুল দিয়ে বোঝা যাবে হাতের রেডিয়াল ধমনী কতবার ধুক ধুক করছে, ঠিক আছে। তাহলে আমরা যখন একজন ব্যক্তি যখন এভাবে করে হাতটা রাখবে, তখন তার হাতের মাঝখানের আঙ্গুল দিয়ে, মানে মধ্যমা আঙ্গুল দিয়ে এক ধরনের একটা স্পন্দন অনুভব করা যাবে। প্রত্যেকে সেটা প্র্যাকটিক্যাল করে দেখতে পারো, একটা স্পন্দন অনুভব করবে। তাহলে সেই অনুভবটাকে বলা হচ্ছে যে ধুকধুক করছে। 1 মিনিটে কতবার স্পন্দিত হচ্ছে সেটাই হচ্ছে পালস রেট বা পালসের গতি। দেখো, এখানে ডাক্তার পালস রেট দেখছে এবং এক হাত দিয়ে ঘড়ি দেখছে, তার মানে ঘড়িতে কি দেখছে? 1 মিনিট দেখছে। আর উনি কিন্তু মনে মনে গুনছে যে কতবার ধুকধুক করেছে, স্পন্দনটা কতবার হয়েছে সেটা উনি দেখছে, মনে মনে গুনছে। তাহলে সেটা যদি 60 থেকে 100 বারের ভিতর হয়, তাহলে বুঝতে হবে সে একজন সুস্থ মানুষ। তাহলে তাকে বলা হয় পালস রেট বা পালসের গতি। পালসকে আমরা সাধারণভাবে নাড়ি বলে থাকি। প্রায় সময় আসে ডাক্তার, নাড়ি দেখলো, নাড়ি পরীক্ষা করলো। কবজিতে পালস পাওয়া না গেলে কণ্ঠনালীর পাশে, ঠিক আছে, কণ্ঠনালীর পাশে দেখা যেতে পারে, অথবা সরাসরি বুকে কান পেতেও হার্ট সাউন্ড শোনা চেষ্টা করা যেতে পারে। যে কোনো সাধারণ মানুষের পালসের গতি প্রতি মিনিটে কতবার হচ্ছে তা দেখা যায় উপরে বর্ণন অনুসারে, সেটা আমরা ব্যবস্থা নিতে পারি। ঘড়ি ধরে পালসের গতি দেখা যায়। সাধারণত পালসের গতি দ্রুত হয় পরিশ্রম করলে। মনে করো তুমি অনেক কাজ করেছো, দৌড়ে কোনো জায়গায় গেছো, তাহলে কি হবে? পালস রেট বেড়ে যাবে। এটা স্বাভাবিক হয়, ঠিক আছে, এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। অথবা হঠাৎ করে ভয় পেয়েছো বা ঘাবড়ে গেছো, ঠিক আছে, কোথাও হয়তো যন্ত্রণা হচ্ছে, তখন পালস রেট একটু বেড়ে যায়। বা তুমি অসুস্থ বা জ্বর হয়েছে, এই ধরনের অবস্থায় পালস রেট কী হয়? বেড়ে যায়। পালসের স্বাভাবিক গতি হলো প্রতি মিনিটে 60 থেকে 100 বার। শিশুদের জন্য এটি প্রতি মিনিটে 100 থেকে 140 বার। তাহলে শিশুদের পালস রেট স্বাভাবিক সুস্থ মানুষের পালস রেটের চাইতে একটু বেশি হয়ে থাকে। পূর্ণবয়স্ক মানুষের পালস রেট প্রতি মিনিটে 100 এর অধিক হলে জ্বর বা শক, মানে কি অচেতন মানে অনেকে বলে না জ্ঞান হারিয়েছে, অজ্ঞান হয়ে গেছে, এটাকে বলা হয় শক বা অচেতন হয়ে গেলে। কিংবা থাইরয়েড গ্রন্থির অতি কার্যকারিতা। তাহলে আমাদের থাইরয়েড গ্রন্থির মানে হরমোন নিঃসরণ স্বাভাবিক যেভাবে হওয়ার কথা, যদি সেভাবে না থাকে, যদি স্বাভাবিক নিঃসরণ না হয়ে অতিরিক্ত হরমোন কি হয়? নিঃসরণ হয়ে থাকে, হরমোন সার্কুলেট হয়ে থাকে অতিরিক্ত, তখন কি হয়? কার্যকারিতা যদি অতিরিক্ত হয়, সেই কারণে আমাদের পালস রেট বেড়ে যেতে পারে। 1 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায়
বৃদ্ধির জন্য, অর্থাৎ তাপমাত্রা যদি 1 ডিগ্রি বেড়ে যায়, ঠিক আছে, তাহলে পালসের গতিও প্রতি মিনিটে 10 বার করে বেড়ে যাবে। তাহলে গরমকালে তাপমাত্রা অনেক বেড়ে যায় না, তখন কি হবে, পালস রেটও কিছুটা বেড়ে যাবে। পালসের গতি খুব দ্রুত, খুব মন্থর, মন্থর মানে কি, ধীর গতি, মন্থর মানে ধীর গতি বা অনিয়ন্ত্রিত, অর্থাৎ আমরা যেটাকে বলছি 60 থেকে 100 বার বা 100 থেকে 140 বার যেটাকে বলছি, এটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। আর যদি নিয়ন্ত্রণের মধ্যে না থাকে, তার মানে অতিরিক্ত হয়ে যায় কিংবা খুব ধীর গতিতে হয়ে যায়, তখন এরকম যদি হয়, তাহলে বুঝতে হবে আমাদের হৃৎপিণ্ডে কোনো প্রকার সমস্যা আছে। অর্থাৎ আমাদের 100 থেকে 100 60 থেকে 100 হওয়ার কথা, কিন্তু 60 থেকে 100 না, বরং আরও অনেক বেশি হচ্ছে, তাহলে বুঝবো যে আমরা ঠিক নাই, সুস্থ নাই। আবার যদি পালস রেট অনেক কমে যায়, তাহলেও বুঝতে হবে আমরা সুস্থ নাই। প্রতি মিনিটে পালসের গতি 60-এর কম হতে পারে, হার্ট ব্লক বা জন্ডিসের কারণে হতে পারে। হার্টের মধ্যে ব্লক হয় না, হার্টের প্রকোষ্ঠগুলো, রক্তনালীগুলো তো চর্বি জমে গেলে এই সমস্যাগুলো হয়। গত ক্লাসে বলেছি, রক্তনালীতে চর্বি জমে গেলে রক্তনালীর কি হয়, রক্ত যাওয়ার পথটা কমে যায়, ঠিক আছে, কমে যায়, তখন রক্তটা ঠিকমতো যেতে পারে না। স্বাভাবিকভাবে মানসিক উত্তেজনা মানে কোনো কারণে তুমি একটু বেশি মেন্টালি আপসেট আছো কিংবা মেন্টালি একটু উত্তেজিত আছো, হয়তো বা তোমার রাগ হয়েছে কিংবা তুমি খুব টেনশনে আছো, অথবা যেমন ধরো সামনে পরীক্ষার রেজাল্ট দিচ্ছে, আগামীকাল পরীক্ষার রেজাল্ট দিবে, এমন সময় তোমার ভিতরে এক ধরনের অস্থিরতা কাজ করছে, মানসিক উত্তেজনা, অথবা তুমি ব্যায়াম করলে, অথবা সন্ধ্যার দিকে পালসের গতি অনেক সময় বেড়ে যেতে পারে। এই অবস্থায় পালসের গতি অধিক হলেও তা আমরা স্বাভাবিক ভাবতে হবে, কারণ ওই জিনিসগুলো হঠাৎ করে হয়েছে। তোমার মানসিক উত্তেজনা কমে গেলে পালস রেট আবার ঠিক হয়ে যাবে, অথবা তোমার পরীক্ষার রেজাল্টটা দিয়ে দিয়েছে, তুমি হয়তো চিন্তা করছিলে, সেজন্য পালস রেট বেড়ে গেছে, এখন চিন্তা চলে গেলে, চিন্তা দূর হলে পালস রেটও স্বাভাবিক অবস্থায় হবে। এটা হঠাৎ করে হতে পারে। ঘুমানো অবস্থায় কিংবা রাতে সুনিদ্রার পর সকালে পালসের গতি 60-এর কম হতে পারে, এই অবস্থাকেও আমরা স্বাভাবিক ধরতে পারি। তাহলে ঘুম থেকে ওঠার পর পালস রেট একটু কম হতে পারে, ঠিক আছে। আবার দৌড়াদৌড়ি করলে, ব্যায়াম করলে পালস রেট কম হতে পারে, সেটাকে আমরা স্বাভাবিক ধরতে হবে। কিন্তু অস্বাভাবিক কখন হবে, যখন স্বাভাবিক সময়ে পালস রেট অনেক বেশি কমে যায় কিংবা অনেক বেশি বেড়ে যায়, তখন আমরা বলতে পারবো যে পালস রেট স্বাভাবিক নাই। এবার আসো রক্তচাপ। হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনির মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় ধমনী প্রাচীরে যে পার্শ্বচাপ সৃষ্টি করে, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের হৃৎপিণ্ডে সংকোচন হয়, প্রসারণ হয়। তাহলে সংকোচন হলে এবং প্রসারণ হলে অবশ্যই পাশ থেকে চাপ তৈরি হবে, এক ধরনের প্রেশার ক্রিয়েট হবে। তাহলে এই প্রেশার এটাকে বলা হয় রক্তচাপ। ডাক্তারের কাছে গেলে দেখবে যে ব্লাড প্রেশার চেক করে, তাই না, ডাক্তার ব্লাড প্রেশার চেক করে না? তাহলে ওই ব্লাড প্রেশার চেক করার মাধ্যমে আমরা কি বুঝতে পারি, আমাদের রক্তচাপের গতি মানে আমাদের রক্ত চলাচলের গতি ঠিক আছে নাকি ঠিক নেই, ঠিক আছে, সেটা দ্বারা আমরা বুঝতে পারি। যে অনেক সময় হয়তো তোমরা খেয়াল করবে, তোমরা কোনো ডাক্তারের কাছে গিয়েছো, সেখানে ব্লাড প্রেশার চেক করেছে ডাক্তার, হাতের বাহুর মধ্যে ব্লাড প্রেশার চেক করেছে, চেক করে বললো যে তোমার তো লো ব্লাড প্রেশার লো, তুমি এই কিছু খাবারের তালিকা দেয়, এই খাবারগুলো খাবে, স্যালাইন খাবে, ডিম খাবে, দুধ খাবে, এরকম অনেক সময় বলে। আবার ডাক্তার ব্লাড প্রেশার চেক করে বলে যে আপনার তো ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার, তখন ডাক্তার সেই অনুযায়ী তাকে ব্যবস্থাপত্র দিয়ে থাকে, মানে প্রেসক্রিপশন দিয়ে থাকে যে তাকে কী খেতে হবে, কী খাবার নিষেধ করতে হবে, এগুলো দিয়ে তাকে একটা প্রেসক্রিপশন দিয়ে থাকে। তো সেটাই বোঝাচ্ছে আমরা রক্তচাপ বলি। এই রক্তচাপ বলতে সাধারণভাবে ধমনির রক্তচাপকে বোঝায়। রক্তচাপ হৃৎপিণ্ডের কার্যকারিতা, ধমনী প্রাচীরের স্থিতিস্থাপকতা। ধমনীর প্রাচীর আমরা জানি, আমাদের শিরার প্রাচীর কোনটা মোটা কোনটা চিকন, এগুলো আমরা দেখেছি না, পুরু আর পাতলা, এগুলো পড়েছি না, হ্যাঁ। তাহলে স্থিতিস্থাপকতা এবং রক্তের ঘনত্ব, রক্ত কেমন, রক্ত তরল, ঠিক আছে, কিন্তু ঘন না। রক্ত কি একেবারে সাদা পানির মতো পাতলা না, রক্ত কিন্তু একটু ঘন হয়। তাহলে রক্তের ঘনত্ব কেমন হওয়া উচিত, পরিমাণের উপর নির্ভর করবে, রক্তের পরিমাণ কেমন হওয়া উচিত সব কিছুর উপর নির্ভর করে। নিলয়ের সিস্টল, আমরা সিস্টল এবং ডায়াস্টল দুটো শব্দ পড়েছি, লাভ এবং দাব দুটো শব্দ পড়েছি না। তাহলে নিলয়ের সিস্টল অবস্থায় ধমনীতে যে চাপ থাকে তাকে সিস্টোলিক রক্তচাপ, এবং ডায়াস্টল অবস্থায় যে চাপ থাকে তাকে ডায়াস্টলিক রক্তচাপ বলে।
স্বাভাবিক এবং সুস্থ একজন প্রাপ্তবয়স্ক মানুষের সিস্টোলিক রক্তচাপ পারদ স্তম্ভ মানে হচ্ছে যে পারদ স্তম্ভ কি বললে চিনবা? আচ্ছা, তোমাদের জ্বর হলে থার্মোমিটার দিয়ে জ্বর মাপে না? তো মাঝখানে একটা দাগের মতো উঠে যায় না উপরের দিকে? দেখেছো না? জ্বর কখনো টেস্ট করেছো? সেখানে ভালো মতো টেস্ট করলে দেখা যায় যে একটা পারদের মতো একটা কিছু একটা উপরের দিকে উঠে, দাগটা যত দাগের মধ্যে পড়ে আমরা বলি যে আমাদের জ্বর তত হয়েছে, তাপমাত্রা তত হয়েছে। এটাকে বলে পারদ। ঠিক আছে, পারদের উঠানামা। তাহলে এই যে কোথায় পড়লাম, পারদ স্তম্ভে 60 থেকে 90 মিলিমিটার স্বাভাবিক রক্তচাপকে সাধারণত 120/80 এভাবে প্রকাশ করা হয়। 120/80। আচ্ছা, তোমরা কখনো বলতে শুনেছো ডাক্তারকে উপরেরটা 120 নিচেরটা 80? ব্লাড প্রেশার চেক করার সময় এরকম আমাদের এখানে স্বাভাবিকভাবে ডাক্তাররা এরকম বলে যে, বা ফার্মেসিতে যারা ব্লাড প্রেশার চেক করতে যায় তখন তারা বলে উপরেরটা 120 নিচেরটা 180, নিচেরটা 80, এরকম বলতে শুনেছ? বলতে শোনো নাই? আচ্ছা, ঠিক আছে। তাহলে 180, 120 আর 80 হচ্ছে যে স্বাভাবিক। যদি আমাদের রক্তচাপ 120/80 থাকে তাহলে আমরা বুঝবো যে এটা স্বাভাবিক। এভাবে প্রকাশ করা হয়। তবে বয়স এবং পরিস্থিতি ভেদে, যেমন ধরো বয়স্ক মানুষের রক্তচাপটা 120/80 নাও থাকতে পারে, তাদের ক্ষেত্রে একটু বেশি থাকতে পারে। তাহলে বয়স ভেদে এবং পরিস্থিতি ভেদে আবার পরিস্থিতি ভেদে বলতে ওই যে বললাম, হঠাৎ করে ভয় পেয়েছো বা টেনশনে আছো বা ব্যায়াম করেছো, ঠিক আছে, এ ধরনের পরিস্থিতিতে রক্তচাপটা একটু বাড়তে বা কমতে পারে। তাহলে পরিস্থিতি ভেদে স্বাভাবিক রক্তচাপের মান কম বেশি হতে পারে। ঠিক আছে। হ্যাঁ, ম্যানোমিটার নামক যন্ত্রের সাহায্যে রক্তচাপ নির্ণয় করা হয়। আচ্ছা, ব্লাড প্রেশার নির্ণয় করার জন্য কোনো ফার্মেসিতে বা কোনো ডাক্তারের কাছে ব্লাড প্রেশার চেক করার জন্য একটা মেশিন হাতের মধ্যে পরা যায় না, পাম্পের মতো? এটাকে বলা, এই মেশিনটার নাম এটাই। ঠিক আছে। এরপরে আসো উচ্চ রক্তচাপ মানে কি? হাই ব্লাড প্রেশার আছে না? প্রত্যেক বাড়িতে একজন করে রোগী পাওয়া যাবে ব্লাড প্রেশার বেশি, এই জন্য ব্লাড প্রেশারের ওষুধ খায়। তাহলে উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় হাইপারটেনশন বলে। শরীর আর মনের স্বাভাবিক অবস্থায় রক্তচাপ যদি বয়সের জন্য নির্ধারিত মানের উপরে অবস্থান করে, তাহলে আমার বয়স যত, তার উপর ভিত্তি করে আমার রক্তচাপটা যত হওয়ার দরকার তত না হয়ে তার চেয়ে যদি বেশি হয়ে যায় তাহলে বুঝতে হবে যে তার রক্তচাপ বেশি, তার মানে সে কি হাই ব্লাড প্রেশারের পেশেন্ট। আচ্ছা, তাকে হাইপারটেনশন বলে। রক্তচাপ যদি কম থাকে তাহলে নিম্ন রক্তচাপ বলে, যে তোমার ব্লাড প্রেশার কম, তোমাকে পুষ্টিকর খাবার দাবার খেতে হবে, ঠিক আছে, প্রোটিনযুক্ত খাবার দাবার বেশি খেতে হবে। হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে ধমনির মাধ্যমে রক্ত প্রবাহকালে, মানে কি রক্ত চলাচলের সময় প্রবাহকালে ধমনির গায়ে কোনো ব্যক্তির সিস্টোলিক রক্তচাপ যদি সবসময় 140 মিলিমিটার পারদস্তম্ভ বা তার বেশি এবং ডায়াস্টোলিক সবসময় 90 মিলিমিটার পারদস্তম্ভ বা তার বেশি থাকে, তবে তার উচ্চ রক্তচাপ বলা যেতে পারে। অর্থাৎ আমরা বলেছি না 120/80 এ কথাটা বলেছি না? তাহলে বলেছে উপরে যদি 120-এর জায়গায় 140 থাকে আর নিচে যদি 80-র জায়গায় 90 থাকে তাহলে বুঝতে হবে যে রক্তচাপ বেশি। উত্তেজনা, চিন্তা করা, বিষণ্ণতা, মন খারাপ, কিছু ভালো লাগতেছে না, ঠিক আছে, মানে এক ধরনের বিষণ্ণ ভাব, বিষণ্ণতা, নিদ্রাহীনতা, রাতে ঘুম হয় না, সারা রাত ঘুম হয় না, আবার সারাদিন শরীরটা ভালো থাকে না, এ ধরনের অন্য কোনো কারণে যদি রক্তচাপ সাময়িকভাবে নির্দিষ্ট সীমানা অতিক্রম করে, তাহলে নির্দিষ্ট সীমানা বলতে ওই যে 120/80, এটা হচ্ছে নির্দিষ্ট সীমানা। যদি এই সীমানা অতিক্রম করে তবে তাকে হাইপারটেনশন বলা যাবে না এবং তার জন্য বিশেষ কোনো ওষুধের প্রয়োজন হবে না। কারণ একটা মানুষ হঠাৎ করে উত্তেজিত হয়েছে, সে তো সারা জীবন উত্তেজিত থাকবে না, 24টা ঘন্টা তো সে উত্তেজিত থাকবে না। হঠাৎ করে তার চিন্তা হচ্ছে, দুশ্চিন্তা হচ্ছে, বিষণ্ণতা হচ্ছে, তার মানে সারা জীবন তার দুশ্চিন্তা বিষণ্ণতা থাকবে না। এটা সাময়িক সময় হয়েছে, সেজন্য রক্তচাপটা একটু এলোমেলো হয়েছে, ঠিক আছে, নির্দিষ্ট সীমা অতিক্রম করেছে, তার মানে এটা না যে এই সমস্যা তার সবসময় থাকবে। বুঝতে পেরেছ? তখন ডাক্তার তাকে প্রেশারের ওষুধ দেয় না, তো তাকে বলে যে ভালো মতো ঘুম যেতে, টেনশন না করতে, হয়তো ঘুম আসার জন্য বা টেনশন না হওয়ার জন্য তাকে ওষুধ দেয়।
বুঝতে পেরেছো? শতকরা 90% ক্ষেত্রে হাইপারটেনশন হওয়ার প্রকৃত কারণ আজও জানা যায়নি। তবে অনিয়ন্ত্রিত শারীরিক ওজন বেশি হয়ে গেলে, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণের মধ্যে না খেলে, অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার খেলে, বুঝতে পেরেছ, বা ফাস্টফুড জাতীয় খাবার বেশি খেলে, মেদবহুল শরীর মানে কি মোটা শরীর, যেটাকে আমরা স্বাভাবিক ভাষায় মোটা শরীর মানে শরীরে যদি চর্বি বেশি থাকে, অতিরিক্ত লবণ যারা খায় তাদের, অপর্যাপ্ত শারীরিক পরিশ্রম অর্থাৎ একজন মানুষের যতটুকু পরিশ্রম করা উচিত সে ততটুকু পরিশ্রম না করে সবসময় শুয়ে বসে দিন কাটায়, অলস ব্যক্তি যারা তারা, ডায়াবেটিকের প্রবলেম যাদের থাকে, অস্থির চিত্ত মানে কি হৃৎপিণ্ড খুবই অস্থির থাকে সবসময় এক ধরনের অস্থিরতার মধ্যে কাজ করে, মানসিক চাপগ্রস্ত ব্যক্তি, রক্তে যাদের কোলেস্টেরল বেশি বেড়ে যায়, যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, আমরা অধ্যায় 1 কোলেস্টেরল পড়েছি না, সে রক্তে কোলেস্টেরল যাদের বেড়ে যায়, এই ধরনের ব্যক্তিদের মাঝে এই রোগের আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। হাইপারটেনশন রোগীদের যে সকল জটিলতা দেখা দিতে পারে তার মধ্যে রয়েছে স্ট্রোক করা তো বুঝো না, প্যারালাইসিস হওয়া মানে কি এক পাশে কোনো না কোনো জায়গায় অবশ হয়ে যাওয়া, হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া, হার্ট অ্যাটাক হওয়া, ফেলিউর হওয়া মানে হার্ট অ্যাটাক হয়ে হার্ট ফেল করে মারা গেছে, এরকম অনেক কথা শুনেছ না। কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া, তাহলে আমাদের কিডনি যে পরিমাণ কাজ করে সেই পরিমাণ কাজ সে করতে পারে না। দৃষ্টিশক্তির ব্যাঘাত হওয়া, চোখে কি হয় কম দেখে, এই ধরনের নানা রকম সমস্যা তাদের দেখা দিতে পারে। নিম্ন রক্তচাপ উচ্চ রক্তচাপের মতো এত মারাত্মক নয়, যাদের রক্তচাপ নিম্ন তাদেরকে ভালো মতো খাওয়া দাওয়া করালে তারা স্বাভাবিক অবস্থায় চলে আসে। তবে রক্তচাপ যথেষ্ট কমে গেলে নানা রকম অসুবিধা হতে পারে, রক্তচাপ অতিরিক্ত কমে গিয়ে মানুষ মারাও যেতে পারে। যেমন রক্তচাপ প্রতিরোধ করার জন্য কিংবা প্রতিকার হিসেবে নিচের সতর্কতামূলক নিয়মগুলো পালন করলে, যেমন ডায়াবেটিক থাকলে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রত্যেকটা ডায়াবেটিক পেশেন্টকে কী করে ডাক্তাররা একটা চার্ট দিয়ে দেয়, খাবার চার্ট দিয়ে দেয়, শারীরিক পরিশ্রম কেমন করবে, জীবনযাত্রা কেমন হবে, সব কিছু তাদেরকে বলে দেয়। দেহের ওজন না বাড়ানো, তাহলে দেহের ওজন বাড়ানো যাবে না, চর্বিযুক্ত খাবার বাদ দিতে হবে, যেমন ঘি, মাখন, গরু বা খাসি বা চতুষ্পদী প্রাণীর মাংস, লাল মাংস যেটাকে বলে, চিংড়ি মাছ খাওয়া, এগুলো কিন্তু কি হয় কোলেস্টেরল বেড়ে যায়। সুষম খাদ্য গ্রহণ করতে হবে। সুষম খাদ্য বুঝি যে সকল খাবারের মধ্যে খাদ্যের সকল গুণাগুণ উপাদান পুষ্টি উপাদানগুলো বিদ্যমান থাকে। তারপরে পরিমাণের অতিরিক্ত খাবার গ্রহণ করা যাবে না। অনেকে আছে খুব খেতে পছন্দ করে, ঠিক আছে, তারা নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। ধূমপান থেকে বিরত থাকতে হবে, কোনো প্রকার এডিক্টেড হওয়া যাবে না, ড্রাগ নেওয়া যাবে না, ধূমপান করা যাবে না, নিয়মিত ব্যায়াম করতে হবে, দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। আমাদের দেখা যায় যে ওই রাতের অর্ধেক সময় শুধু অপ্রয়োজনীয় সময়ে কাজে লাগায়, গল্পগুজব করে, মোবাইল দেখে, এভাবে করে রাতের অর্ধেক সময় তারা দিন পার করে দেয়। ওদিকে তাড়াতাড়ি করে আবার কাজকর্ম আছে, লেখাপড়া আছে, অফিস আছে, তারা মানুষ কি করে ঘুমটা ঠিক মতো হয় না। আসলে পর্যাপ্ত ঘুম যেতে হবে, দৈনিক 7 থেকে 8 ঘন্টা। মানসিক চাপ মুক্ত থাকতে হবে, দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। তাহলে মানুষ যদি এরকম জীবনযাপন করতে পারে তাহলে সে অবশ্যই ভালো থাকবে। মন ভালো তো শরীর ভালো। খাবারের সাথে লবণ অতিরিক্ত খাওয়া যাবে না। তোমরা দেখবে যে গ্রামের দিকে বেশিরভাগ মানুষ গ্রামের দিকে এই কাজটা করে, যে খাবার খেতে বসলে একটু করে লবণ আগে ভাতের মধ্যে মাখিয়ে নেয়, অর্থাৎ অতিরিক্ত লবণ খাওয়া যাবে না। আমরা কিন্তু অনেক সময় টক জাতীয় খাবার খাওয়ার সময় একটু করে লবণ মাখিয়ে খাই না, লবণ মরিচ মাখিয়ে খাই, কিন্তু এটা ঠিক আছে, এটা স্বাভাবিক মাঝে মাঝে, তবে এই কাঁচা লবণটা খেতে মানা করে ডাক্তাররা, ঠিক আছে। তাহলে আমরা আজকে পড়লাম কতটুকু উচ্চ রক্তচাপের কি সতর্কতা। এখন উচ্চ রক্তচাপের কারণ পরীক্ষায় আসে, উচ্চ রক্তচাপ হলে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে এগুলোও কিন্তু পরীক্ষায় আসে। এখন রক্তচাপের ক্ষেত্রে তোমাদের এখানে এমসিকিউর জন্য বড় প্রশ্ন বলতে আমি বোঝাতে চাচ্ছি গ নাম্বার এবং ঘ নাম্বার, এগুলোর জন্য এই পড়াগুলোকে ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরটা কি জানতে চেয়েছে, অর্থাৎ তোমাকে প্রশ্নে কতটুকু জানতে চেয়েছে সেটা তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, বুঝতে পেরেছো?